রবিবার ভোর রাতে মায়ানমার সীমান্তে উলফা জঙ্গিদের যে হেডকোয়ার্টার্স আছে সেখানে একের পর এক এয়ার স্ট্রাইক হতে থাকে। প্রায় 100টারও বেশি ড্রোন সেখানে গিয়ে এয়ার স্ট্রাইক করে আসে এবং উলফার তরফ থেকে এটা দাবি করা হয়েছে যে এই যে ড্রোনগুলো এসছে সেগুলো কিন্তু ইসরায়েলের ড্রোন, যেটা পাঠিয়েছে ভারত এবং এয়ার স্ট্রাইকও ভারতই করেছে। যদিও ভারতের তরফ থেকে এখন অবধি কিন্তু কোনো রকম বক্তব্য এ বিষয়ে রাখা হয়নি। ভারত সর্বতভাবে ডিনাইল মোডে আছে যে ভারতের ইন্টেলিজেন্সের কাছে এই রকম কোনো খবর নেই। এবারে উলফার এই যে হেডকোয়ার্টার্স রয়েছে ঘন জঙ্গলের মধ্যে এবং সেখানে এদের প্রায় 100 থেকে 150 জন জঙ্গি মারা গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 3 জন যে এদের মেন কমান্ডার তারাও কিন্তু মারা গেছে এই এয়ার স্ট্রাইকের ফলে। এবারে ঘটনা হলো যে যদি ভারত এর সঙ্গে যুক্ত থাকেও, হঠাৎ করে ভারত মায়ানমারে গিয়ে কেন এয়ার স্ট্রাইক করবে উলফাদের ওপর? এই উলফাই বা কারা? সেটা জানতে গেলে আমাদেরকে একটু উলফার ইতিহাসটা জেনে নিতে হবে যে উলফার উৎপত্তিটা কিভাবে হলো। ভারতের যে আসাম রাজ্য আছে সেখানে 1979 সালে এই উলফা প্রতিষ্ঠা পায়। উলফার ফুল ফর্ম হলো ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম। এটা তৈরি করে, এর কমান্ডার ইন চিফ হচ্ছে প্রকাশ বড়ুয়া। এরপরেই ক্রমশ এরা সশস্ত্র বিদ্রোহের দিকে এগোয় এবং ভারতের যে নিরাপত্তা বাহিনী আছে তাদের সঙ্গে কিন্তু একের পর এক যুদ্ধে এরা লিপ্ত হয়ে পড়ে। তার কারণ এদের প্রধান দাবি ছিল হচ্ছে যে আসাম আলাদা দেশ তৈরি করতে হবে, ভারতের সঙ্গে আসাম থাকবে না। এরপরে যেহেতু ভারত এদের সঙ্গে কোনো রকমভাবেই আলোচনার পথ খুলে উঠতে পারছিল না, তাই 1990-তে গিয়ে ভারত সরকার এই উলফাকে নিষিদ্ধ ঘোষণা করে। যদিও এর পরেও কিন্তু যুদ্ধ এরা চালিয়েই যায় এবং প্রায় 20,000 মানুষ এতে মারা যায়। শেষ অবধি 2010-এ গিয়ে উলফারই একটা অংশ তারা ভারতের সঙ্গে কথা বলতে রাজি হয় এবং কথাবার্তা এগিয়ে যায়। কিন্তু যারা এই উলফা ছিল, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, কিন্তু আর একটা অংশ প্রকাশ বড়ুয়ার নেতৃত্বে তারা ভারতের সঙ্গে কোনো রকম আলোচনার মধ্যে যেতে চায় না এবং তাদের যে স্বাধীনতার দাবি, ইন্ডিপেন্ডেন্সের দাবি, তারা সেটা চালিয়ে যায়। এরাই হচ্ছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম ইন্ডিপেন্ডেন্ট। এরা কিন্তু আজও লড়াই চালিয়ে যাচ্ছে এবং এরা যখনই ভারতের নিরাপত্তা বাহিনী এদের ওপরে হামলা করে সঙ্গে সঙ্গে এরা মায়ানমারে পালিয়ে যায় এবং যেহেতু ঘন বন আছে সেখানেই কিন্তু ক্যাম্পটা চালায়। সেই কারণেই কিন্তু ভারতের এই হামলা উলফার ওপর। যদিও এক্ষেত্রে বলা যাবে না যে এটা ভারতই করেছে, তার কারণ ভারতের তরফ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি আসেনি। এইবারে ব্যাপার হলো যে এই উলফারা মানে এদের সুবিধাটা কোথা থেকে হচ্ছে? এরা সুবিধাটা পারছে ভারতে এসে যে নাশকতাটা চালাবার যে চক্রান্তটা করতে পারছে, তার কারণ এদের একটা ভৌগোলিক সুবিধা আছে। সুবিধাটা হলো যে ভারতের নর্থ ইস্টের 4টে রাজ্য, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম এবং মণিপুর, এর সঙ্গে মায়ানমারের 1643 কিলোমিটার বর্ডার রয়েছে। আর শুধু এইটাই নয়, এর সঙ্গে মণিপুরের মোড়ে এবং মায়ানমারের তাবু, এই দুটো জায়গা কিন্তু যেহেতু ওখানকার যে জনজাতিরা রয়েছে তারা মণিপুরেও আছে এবং মায়ানমারও আছে, তাই মায়ানমার এবং ভারত এই দুটো দেশ মিলিয়ে একটা এগ্রিমেন্ট করে যে এই জায়গাটা দিয়ে কোনো রকম ভিসা বা পাসপোর্ট লাগবে না। যে এই যে জনজাতি যেহেতু দুদিকেই আছে তাদের সুবিধার জন্য দুটি দেশই তাদের বর্ডার খুলে দিতে রাজি থাকে। যেরকম ভারতের সঙ্গে নেপালের একই রকম এগ্রিমেন্ট আছে, সেখানেও কিন্তু ভিসা বা পাসপোর্ট আমাদের লাগে না বা ওদেরও এখানে আসলে সেটা লাগে না। এই সুবিধাটা কিন্তু কাজে লাগায় এই উলফা জঙ্গিরা, আর এদেরকে মদত দেয় চায়না। চায়না এই জায়গাটাকে বেসিক্যালি মায়ানমারের এই পোর্শনটাকে গোডাউন হিসেবে ইউজ করে। এখানেই অস্ত্র এবং টাকা সরবরাহ করা হয় চীন থেকে এবং যেহেতু বর্ডার রয়েছে, ঘন জঙ্গল পাহাড়, এই সুবিধাটা পায়। আর তার সঙ্গে যে বললাম যে মণিপুর এবং মায়ানমারের একটা অংশ যে জায়গাটা দিয়ে কোনো রকম ডকুমেন্ট লাগে না, সেই অর্থে জনজাতিদের জন্য ছেড়ে দেওয়া আছে, এই জায়গাটাকে কাজে লাগিয়ে এরা প্রধানত আসামেই এদের অ্যাক্টিভিটি চালায়, কিন্তু নাগাল্যান্ডেও এরা অ্যাক্টিভ আছে ভীষণভাবে এবং পুরো নর্থ ইস্টেই একইভাবে এরা একটা নাশকতার চক্রান্ত করছিল। কিন্তু ভারত এই যে হামলাটা করলো হঠাৎ করেই করলো, এটা কিন্তু চীনের জন্য ভীষণভাবেই শকিং এই কারণে যে
জয়শঙ্কর স্যার এখন সিঙ্গাপুরে রয়েছেন, এরপরেই কিন্তু চায়নায় যাচ্ছেন, সেখানে বিদেশমন্ত্রীর সঙ্গে তার কথাবার্তা হবে। এবার এই কথাবার্তার সময় চায়না সবসময় কিন্তু একটা অ্যাগ্রেসিভ মনোভাব পোষণ করে। যখনই এরকম কোনো কথাবার্তার সময় আসে তখনই চায়না জানায় যে ভারতের সঙ্গে তারা রিলেশনকে ঠিকঠাক করতে চায়, কিন্তু বর্ডার ইস্যু নিয়ে সঙ্গে সঙ্গে একটা অন্যরকম তিরকি মারে যে অরুণাচল প্রদেশ তো আমাদের, কিছুদিন আগে বলেছিল যে বিহার অব্দি পোর্শনটা তো চায়নারই, কারণ গঙ্গা অববাহিকার এই পারের অংশটা ভারতীয় ভূখণ্ড, ওদিকটা চায়নার, ফলে চায়নার এটা পুরনো খেলা। সেই খেলাতেই কিন্তু ভারত এবারে অফেন্সিভে নেমেছে। কয়েকদিন আগেই দলাই লামা তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে তার যে উত্তরসূরি নির্বাচন করা হবে সেটা চায়না সরকার করবে না, সেটাকে মান্যতা দেওয়া হবে না, সেটা করা হবে ভারত থেকে। এরপরে অরুণাচল প্রদেশের সিএম তিনিও বলেছিলেন যে ভারতের তো চায়নার সঙ্গে বর্ডারই নেই, বর্ডার তো আসলে তিব্বতের সঙ্গে। আসলে ভারত তিব্বতকে সামনে রেখে চায়না ঠিক যে গেমটা খেলতে চায় সেই গেমটাই কিন্তু ভারত খেলছে চায়নার সঙ্গে। আর তার সাথে সাথে জয়শঙ্কর স্যার যখন ওখানে গিয়ে কথাবার্তা বলবেন তার আগেই এই যে হামলাটা উলফা জঙ্গিদের ওপর করা হলো এবং তাদের যে জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করে দেওয়া হলো, এটা থেকে চায়নাকে একটা বার্তা দেওয়া হলো যে চায়না যে গেমটা খেলছে সেই খবর ভারতের কাছে আছে। ভারতের ইন্টেলিজেন্স যেমনভাবে বাংলাদেশে তেমনভাবে মায়ানমারে একইভাবে কিন্তু অ্যাক্টিভ আছে। কারণ মায়ানমারে যে জুন্টা সরকার আছে সেই জুন্টা সরকারকে কিন্তু ব্যাক করছিল চায়না। এখন মায়ানমারে গৃহযুদ্ধের পরিস্থিতি, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী তারা তাদের মতো করে খেলা করছে, যে যেরমভাবে পারছে জায়গা দখল করতে চাইছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতের এই যে হামলা, এটা চায়নাকে বার্তা দেওয়া যে চায়না যদি মায়ানমারকে কাজে লাগিয়ে, যেরমভাবে বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের নর্থ ইস্টকে ডিস্টার্ব করার চেষ্টা করছে চায়না, সেইখানে কিন্তু যদি চায়না বারংবার এটা করতে থাকে তাহলে কিন্তু মায়ানমারকে কাজে লাগিয়ে চায়নার উপরেও হামলা করবে ভারত। এই বার্তাটাই চায়নাকে দেওয়ার জন্যই এই হামলা হয়তো ভারত করেছে, পোক্তাভাবে বলা যাচ্ছে না। তার কারণ ভারত সরকারের তরফ থেকে এখন অবধি কিন্তু সেই অর্থে কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি, উল্টে এটাকে ডিনাই করেছে যে ভারতের এর সঙ্গে কোনো যোগাযোগ নেই। আর এর সাথে সাথে ভারত আর একটা জিনিসও করতে চেয়েছে যে বাংলাদেশকেও একটা বার্তা দেওয়া যে বাংলাদেশ যেন বেশি বাড়াবাড়ি না করে, তার কারণ বাংলাদেশে কি চলছে না চলছে সেই খবর কিন্তু ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে আছে। এবং যদি যেরমভাবে লালমনিরহাটকে চায়নার কাছে তুলে দিতে চাইছে, ওদিকে চিটাগাঁওকে আমেরিকাকে তুলে দিতে চাইছে, ফলে ভারতের বিরুদ্ধে যদি বাংলাদেশ কোনো রকম নর্থ ইস্ট নিয়ে খেলা করতে যায় তাহলে যেরকমভাবে মায়ানমারের ওপর হামলা হয়েছে ভারতের দ্বারা মনে হচ্ছে সেরকমভাবে কিন্তু বাংলাদেশের ওপরও যখন তখন সার্জিক্যাল স্ট্রাইক হয়ে যাবে যদি বাংলাদেশ বেশি খেলতে চায়। এই মুহূর্তে ভারত কিন্তু নর্থ ইস্ট নিয়ে চায়না এবং বাংলাদেশের এগেনস্টে যে ডিফেন্সিভ পজিশনে ছিল সেখান থেকে কিন্তু অফেন্সিভ পজিশনে চলে যাচ্ছে বলেই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে।